নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেছেন, আমি হযরত লোকমান আলাইহিস সালামকে হিকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা দিয়েছিলাম। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম ও কালনাগিনীর ভয়ঙ্কর ঘটনা। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম নাকি গাছেদের সঙ্গে কথা বলতে পারতেন। গাছেরও হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলতো। আপনারা নিশ্চয়ই হযরত লোকমান হাকিম আলাইহিস সালামের নাম শুনেছেন। তিনি ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি। একদিন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম এর এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণের শিকারে বের হলেন। বাদশার মনে কোনো প্রকার ডর ভয় ছিল না। বাদশা ছিলেন খুবই সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক ওদিক তাকাচ্ছে আর এগোচ্ছে। এদিকে বাদশার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে। অতি নিকটে কে যেন কাঁদছে, সেও আবার মেয়ের গলার কান্নার আওয়াজ। বাদশা উঁচু গলায় বলতে লাগলেন, কে তুমি কাঁদছো? তুমি কে? তুমি আমার মতো মানুষ নাকি জিনভূত? এইসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল, হুজুর আমি আপনার মতো মানুষ, তবে মেয়ে মানুষ, কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না। আমি যে বস্ত্রহীন হুজুর, আমাকে এক টুকরো বস্ত্র দিন, আমি আপনার দেওয়া বস্ত্র পরে আপনার সামনে আসি। বাদশার একটু বাড়তি সাহস হলো। কথা মতো বাদশা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়ি খুলে গাছের সামনের দিকে ফেলে দিলেন। কিছুক্ষণ পর গাছের পিছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বেরিয়ে আসলো। বাদশা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কোয়া কোয়া। বাদশা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করে এলে? মেয়েটি বাদশার সব কথার উত্তর দিল, জানি না। এবার বাদশা জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সঙ্গে আমার মুল্লুকে যাবে? যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব। মেয়েটি বলল, হুজুর আপনার সাথে নিতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে, তা কি আপনি করবেন? বাদশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে তাই হবে, যেই কথা সেই কাজ। কাজই আসলো, বিয়ে হলো। মনের আনন্দে বাদশা ছোট রানী কোয়া কোয়াকে নিয়েই বেশি থাকে। বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গিয়েছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু হযরতে লোকমান হাকিম আলাইহিস সালামের কথা। এর আগে বাদশা যখন যা কিছু করত প্রিয় বন্ধু হযরতে লোকমান আলাইহিস সালামের বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত। বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত। অথচ বাদশা রূপসী কোয়া কোয়াকে বিয়ে করে ঘরে তোলার পরও প্রাণপ্রিয় বন্ধু হযরত লোকমান আলাইহিস সালামকে মনের অজান্তেই ভুলে গিয়েছেন। কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু হযরত লোকমান হাকিম আলাইহিস সালামকে। তবে বাদশার প্রিয় বন্ধু হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম কিন্তু তার বর্তমান হালচাল সবই নজরে রাখছে, স্মরণও রাখছে। বাদশা যে সোনার বনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও জানে, কিভাবে করেছে তাও জানে। মেয়েটির জন্ম পরিচয়ও আগে থেকে লোকমান হাকিম আলাইহিস সালামের জানা আছে। কিন্তু বাদশা মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম আলাইহিস সালাম নিজ থেকে কোনোদিন মুল্লুকে তার প্রবেশ করায়নি। এদিকে বাদশার মুল্লুকে একের পর এক অঘটন ঘটেই চলেছে। অঘটন হলো, প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জনসাধারণের গরু থাকে না, মহিষ থাকে না, ছাগল থাকে না। কোয়া কোয়াকে মুল্লুকে আনার পর থেকে চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গিয়েছে। বাদশার এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না। হেকিমের বাদশা ছুটে এলেন বন্ধু বাদশার মুল্লুকে। লোকমান হাকিম বাদশাকে বললেন, নতুন বিয়ে করা স্ত্রী কোথায়? আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানিও পান করতে পারবো না? তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আপনার স্ত্রীকে বলুন এক গ্লাস পানি আনতে। নতুন রানী এক গ্লাস পানি নিয়ে বাদশার দরবারে এলেন। কোয়া কোয়া পানি নিয়ে দরবারে এসে লোকমান হাকিমকে দেখে রাগে গোসায় একাকার হয়ে গেলেন। নতুন রানীর এমন অবস্থা দেখে বাদশা অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, এর ঘটনা কি? বাদশার এমন প্রশ্নে হযরত লোকমান আলাইহিস সালাম শুধু হাসতে লাগলো। বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশা রেগে মেগে বলল, হাসি বাদ দিয়ে বলুন ঘটনা কি? এবার লোকমান হাকিম বলল, বন্ধু ঘটনা তো অনেক কিছু, তা বলে কি আর শেষ করা যাবে? মেয়েটিকে মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছো। এর কারণ হলো এই মেয়েটি বন্ধু মানুষ নয়, মেয়েটি একটা রাক্ষস। বাদশা বলেন, এটা আমি বিশ্বাস করি না, আমাকে এর প্রমাণ দেখাতে হবে। লোকমান হাকিম আলাইহিস সালাম বলল, অবশ্যই প্রমাণ দেখাবো বন্ধু। লোকমান হাকিম বলল, প্রমাণ দেখতে হলে তোমাকে কিছু কাজ করতে হবে বন্ধু। তোমার মহলের ভিতরে থাকা সমস্ত পানির উৎস বন্ধ করতে হবে। মোট কথা তোমার মহলে যেন কোথাও পানি না থাকে। তারপর গভীর রাতে তুমি তোমার রানীর কাছে এক গ্লাস পানি চাইবে। তুমি বলবে, আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। ঠিক তখনই দেখবে যে নতুন রানী তোমাকে কোথা থেকে পানি এনে দেই। যে কথা সেই কাজ, মুহূর্তের মধ্যেই সব কাজ সমাধা হয়ে গেল। লোকমান আলাইহিস সালাম এর কথা মতো বাদশা নতুন রানীর কাছে এক গ্লাস পানি চাইলো, কিন্তু কলসিতে তো পানি নেই। হাতে গ্লাস নিয়ে বাইরে থাকা জাতাকলের সামনে গেল। জাতাকল তো নষ্ট, একদম পানি উঠে না। কোয়া কোয়া এখন ভাবছে, কি ব্যাপার, ঘরের কলসিতেও পানি নেই, জাতাকলও নষ্ট, এইসবের মানে কি? কোয়া কোয়ার আর বুঝতে বাকি রইল না। এটা লোকমান হাকিম ও বাদশার সলাপানের মধ্যে একটি কাজ। কোয়া কোয়া বাদশার সামনে আস্তে আস্তে গিয়ে বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতিও করব না। আপনি আমাকে জঙ্গল থেকে টেনে নিয়ে এসেছেন, আপনি আপনার মহলে ঠাঁই দিয়েছেন, তা আমি ভুলে যেতে পারি না। যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার
থাকতো তাহলে আমি আপনার মহলে বসেই ক্ষতি করতে পারতাম। তারপর কোয়া কোয়া বাদশাকে বলল যে মায়ের মুখে আমি শুনেছি আপনার মতো রাজা হরিণ শিকারে এসে বাবাকে তীর মেরে হত্যা করেছে, আর আমার মাকে মেরে ফেলেছিল একজন হেকিম। এই হেকিম প্রায় সোনার বনের গহীনে গিয়ে ওষুধি গাছগাছলি সংগ্রহ করত। একসময় বনের গহীনে আমার মায়ের গন্ধ উনার নাকে পড়ল। আমার মাও হেকিমের সামনাসামনি হয়ে গেল। অমনি হেকিম উনার বানানো ওষুধ আমার মায়ের উপরে নিক্ষেপ করলেন। এরপর মায়ের মৃত্যু হয়েছে মনে করে হেকিম দ্রুত বন থেকে চলে যায়। মা সেই বনের গহীনে পড়ে ছটপট করছিল। তখন আমি ছিলাম খুবই ছোট। সেদিন আমি ছিলাম একটা বড় গাছের গর্তের ভিতরে। সেখানে মা আমাকে রেখে আহারে সন্ধানে বেরিয়েছিলেন। আমি গর্তের ভিতরে এক সময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়িয়ে মায়ের সামনে আসি। মা আমাকে ধরে কেঁদে কেঁদে বলল একজন মানুষহীন হেকিম শরীরে কি যেন নিক্ষেপ করেছিল, আর এরপরে মায়ের মৃত্যু হয়। আমি এখন বুঝতে পারছি যে আমার মাকে কে মেরেছিল। আমি একদম নিশ্চিত আমার মাকে আপনার ওই হেকিম বন্ধু লোকমান হেকিমই হত্যা করেছিল। সকাল হতে না হতেই বাদশাহ কোয়া কোয়াকে ঘুমিয়ে রেখে ঘোড়া নিয়ে বন্ধু লোকমান হেকিমের বাড়িতে রওনা দিলেন। বাদশাহ কাঁদো কাঁদো স্বরে বললেন, বন্ধু আমাকে বাঁচাও। তখন লোকমান হেকিম বাদশাকে বললেন, বাদশাহ বন্ধু তোমাকে একটা বড় বেতের নৌকা তৈরি করতে হবে। বেতের নৌকাটি হবে দোতলা। সেই নৌকায় চড়ে আমাদের যেতে হবে কুলসুম দরিয়া বা নীল দরিয়া, যে দরিয়ায় পানির উপরে কিছুই ভেসে থাকবে না। লোহা দিয়ে তৈরি করা জাহাজও সেখানে ভেসে থাকে না, এমনকি কাঠের জাহাজও অথবা নৌকাও ভেসে থাকে না, ডোবে না। শুধুমাত্র বেত দিয়ে তৈরি করা জাহাজ বা বেতের কোনো নৌকা। বেতের নৌকায় চড়ে আমরা সেই দরিয়ায় যাব, সঙ্গে তোমার ছোট রানীও থাকবে। বাদশাহ মহলে গিয়ে কোয়া কোয়াকে বলল, কয়েকদিন পর আমরা সাগর ভ্রমণে বের হচ্ছি, সাথে আমার বন্ধু লোকমান হেকিমও থাকবে। কোয়া কোয়া শুনে তো খুবই খুশি। অনেকদিন হলো কোথাও বের হচ্ছে না, আর নিজের শক্তি দিয়ে লোকমান হেকিমকে সে সাগরে ডুবিয়ে মারতে পারবে। আর সে এই ভেবে ভীষণ আনন্দিত হলো, সে যে লোকমান হেকিমকে সাগরে ডুবিয়ে মারবে। কয়েকদিনের মধ্যেই তারা সবাই সাগর ভ্রমণে বের হলো। এইদিকে লোকমান হেকিম বুদ্ধি আঁটে কিভাবে এই রাক্ষসীকে ভালোভাবে সায়স্তা করা যায়, সেই সাথে কোয়া কোয়াও সুযোগ বুঝে কিভাবে লোকমান হেকিমকে ফাঁদে ফেলে মেরে ফেলা যায়। হঠাৎ লোকমান হেকিমের মাথায় বুদ্ধি আসলো। সে রাক্ষসী রানীকে বলল, কুলসুম দরিয়ার পানিতে নাকি আঁশ নেই, যাকে বলে দোআঁশ পানি। শুনেছি দরিয়ার পানিতে কোনো কিছুই ভাসে না, কোনো কিছুই ভেসে থাকে না। এও শুনেছি দরিয়ার নাকি কোনো তলাও নেই, শুধু পানি আর পানি। তাও কি ঠিক ভাবি সাহেবা? আমি কি তা ভুল শুনেছি? লোকমান হেকিমের কথার জবাবে কোয়া কোয়া বললেন, যত সব আহামকের মতো কথাবার্তা। দরিয়া যদি তলাই না থাকে তাহলে এত পানি আছে কিসের উপরে? অবশ্যই এই পানিগুলির একটা পাত্রের উপরেই আছে। শুধু কুলসুম দরিয়ায় কেন, দুনিয়ার যত নদী নালা সাগর মহাসাগর সবারই তলা আছে। লোকমান হেকিম হেসে বললেন, আমার বিশ্বাস হয় না যে কুলসুম দরিয়ার তলা আছে, আর যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে কুলসুম দরিয়ার তলা আছে। তারপর হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আপনি কি প্রমাণ করতে পারবেন ভাবি সাহেবা? কোয়া কোয়ার আগে গোসাই বললেন, অবশ্যই প্রমাণ দেখাতে পারবো। এরপর বলল, কুলসুম দরিয়ার মাঝখানে যাওয়ার পর আমি একটা সাপ হয়ে পানির নিচে যাব, আমার লেজটা থাকবে আপনার হাতে। আমি কুলসুম দরিয়ার তলদেশে গিয়ে লেজ না যাওয়া করলেই বুঝতে হবে আমি কুলসুম দরিয়ার তলদেশে পৌঁছেছি, আর না হয় কুলসুম দরিয়ার তলদেশ থেকে আমি আমার মুখে করে মাটি নিয়ে আসবো। তাহলেই তো প্রমাণ হয়ে গেল যে কুলসুম দরিয়ার তলা আছে কি নেই। তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ভাবি সাহেবা আপনার প্রমাণ দেখার অপেক্ষায় আছি, দেরি না করে আপনি আপনার কেরামতি শুরু করুন। আমি উপর থেকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকি। মুহূর্তেই কোয়া কোয়া এক সাপের রূপ ধারণ করে ফেলল। জাহাজের নিচ তলা থেকে লোকমান হেকিম দেখছেন জাহাজে জানালা বেয়ে এক বিশাল সাপ কুলসুম দরিয়ায় নামছে। এর মাঝে লোকমান হেকিম আলাইহিস সালাম তার সাথে নেওয়া ওষুধের শিশুগুলি রেডি করে নিলেন, যাতে করে দ্রুত তার করণীয় কাজগুলি সেরে নেওয়া যায়। লোকমান হেকিম আলাইহিস সালাম ভয়কে উপেক্ষা করে সময় মতো সাপের লেজটা ধরে ফেললেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সাপের লেজ নাড়াচাড়া শুরু করলো। এমন সময় লোকমান হেকিম আলাইহিস সালাম সাথে নেওয়া এক শিশির ওষুধ সাপের লেজের মাঝখানের পানিতে ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে অনেকখানি জায়গা নিয়ে সাপের লেজের চারিদিকে পানি পাথরের মতো শক্ত হয়ে গেল। আর এরপরে আরো কয়েক শিশি ওখানে ঢাললো। মুহূর্তে বিশাল জায়গা জুড়ে পাথর হয়ে গেল, আর সেই সাথে রাক্ষসনী কোয়া কোয়া পাথরের নিচে আটকে পড়ে রইল চিরদিনের জন্য। এরপরে লোকমান হেকিম আলাইহিস সালাম তার সময়ের অপচয় না করে তিনি সেখান থেকে চলে এলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিও, যা হযরত লোকমান আলাইহিস সালাম এবং এক রাক্ষসনীর ঘটনা। যদি আপনাদের এই ধরনের ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।